প্রশ্নগুলোই আমি তোমাদেরকে একদম র ফাইলে দেখাতে বারবার বলছো যে দিদি তুমি এটা দেবে বললে ওটা দেবে বললে, কখন দেবে? প্রতিটা দোকানে পাওয়া যায় পশ্চিমবঙ্গের, সেই বইটা থেকে আমি পড়ি। উদ্ভিদের নাম দেয়নি, বিজ্ঞানসম্মত নাম দিয়েছে হাইড্রিলা। এটা দুদিন আগের তোলা ভিডিও। ওই দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল, সকাল থেকে রিচ খাবার খাওয়া একদমই যাচ্ছিল না, বাতাসা মুড়ি দিয়েই সকালটা শুরু হলো। এখন সকাল 7টা মতো বাজে, আর বাইরেও খুব একটা ওয়েদারও ভালো ছিল না। ওই যে দেখো আমার মাথার উপর কিছু জামা কাপড় মেলা আছে, ওগুলো বাইরের বৃষ্টির কারণেই আমি ভেতরে করে দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু মিসলেনিয়াস কিছু জিকে পড়ছি, সেই জিকেগুলো এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কটা বাজে ভালো করে দেখায়, 9:24। এখন 9:24 বাজে, আর এখন শুরু করেছি এই চ্যাপ্টারটা, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই চ্যাপ্টারটা শুরু করেছি, রিভিশন দেওয়া স্টার্ট করেছি। আগে শর্ট কোয়েশ্চেনগুলো বলছি, আর এই বইটা হলো এই যে জীবন বিজ্ঞান সহায়িকা ক্লাস 10। চলো শুরু করি। সকালে কিছুক্ষণ জানলার ধারে বসে বসে পড়ার পরে আবার টেবিলে বসে পড়ছি। এখন 9:20 মতো বাজে। এখন পড়ছি আমি জীবনবিজ্ঞান। আর ফাইনাল রিভিশনের কথা যেটা বললাম, আমার মনে হয় অক্টোবরের দিক করে পরীক্ষা হতে পারে, যদিও এখনও ফর্ম ফিল আপের কোনো গল্প নেই, তবুও ধরে রাখতে হবে। তো সেই কথা মাথায় রেখেই আমি ফাইনাল রিভিশন বলতে আমার অনেকবার এইগুলো পড়া আছে, তবুও যেন পরীক্ষার আগে একদম ফাইনাল, মানে এরপর যেন আর পড়তে না হয় এই চ্যাপ্টারগুলো। এইভাবেই আমি প্রত্যেকটা আবার নতুন করে একটা একটা করে পড়া সারছি। প্রতিদিন 2-3টে করে সারলে আমার মনে হয় জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান এই দুটো কমপ্লিট হয়ে যেতে পারে। আর চেষ্টা করব যেগুলো পড়বো তোমাদেরকেও ইম্পর্টেন্টগুলো বলে দেবো, মানে যে টপিকগুলো আমি পড়বো সেই টপিকগুলোর ইম্পর্টেন্ট সেই ভিডিওতে আমি আলোচনা করে দেব। এতে আমারও একটু রিভিশন হয়ে যাবে আর তোমাদেরকেও বলা হয়ে যাবে। চলো পড়ি, আর পড়ার পর আমি বলছি কি পড়লাম। ওকে, স্নান এখন কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন যেটা আমি পড়ছিলাম, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জীবন বিজ্ঞানের। প্রতি বছর অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় আসে, আগের বারেও এসেছিলো, তারও আগের বারে এসেছিলো। তো কী কী ইম্পর্টেন্ট সেইগুলো আমি দেখিয়ে দেবো। তোমরা অনেকে কমেন্টে আমার কাছে জানতে চাইছো যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দিতে। হ্যাঁ, সেই অনলাইনে বা কম্পিউটারে যে এমসিকিউ অ্যারেঞ্জ করা সেরকম তো কোনো মানে যোগাড়যন্ত্র আমার কাছে নেই। যে বইগুলো আমি পড়ছি সেই বইগুলোই যে প্রশ্নগুলো পড়ছি আমি সেইগুলোই তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আমি এখন এই চ্যাপ্টারটা পড়ছি তো এইটাই দেখাচ্ছি। প্রথমেই বলি ফুলগুলো খুব ইম্পর্টেন্ট। উফলিঙ্গ ফুল, এই যে আমি লিখে রেখেছি দেখো, পড়তে পড়তে কতগুলো উফলিঙ্গ ফুলের নাম পেয়েছি, যেমন কানশিরা, জবা, ধুতরা, অপরাজিতা, নয়নতারা, দোপাটি, টমেটো, কলা, মটর, সন্ধ্যামালতী। এগুলো কিন্তু বইতে ছিল না, হ্যাঁ, আমি পড়তে পড়তে কালেক্ট করে লিখেছি। এরপর একলিঙ্গ ফুল, বইতে দেখো জবা, ধুতরা আছে, আর কিছু বইতে দেওয়া নেই। একলিঙ্গ ফুল, লাউ, কুমড়ো, পেঁপে, আচ্ছা, বন্ধা ফুল, সূর্যমুখী, এটা উভলিঙ্গ ফুলের আন্ডারে পড়ছে সূর্যমুখী ফুল, কিন্তু মাঝে মাঝে নিষ্ক্রিয় হয়ে যায়, তাই বন্ধা। সম্পূর্ণ ফুল, জবা, ধুতরা, অপরাজিতা। অসম্পূর্ণ ফুল, আচ্ছা এক্ষেত্রে বলি সম্পূর্ণ ফুল আর উভলিঙ্গ ফুল এই দুটো কিন্তু সেম, একই উদাহরণ হবে। অসম্পূর্ণ ফুল, কুমড়ো ফুল, রজনীগন্ধা ফুল। রজনীগন্ধা ফুল কেন অসম্পূর্ণ বলো তো? রজনীগন্ধা ফুলে না বৃতি আর দলমণ্ডলটা একসাথে থাকে। হ্যাঁ, বৃতি আর দলমণ্ডলটা একসাথে থাকে। আচ্ছা, দলমণ্ডলটা অনেকটা বড় হয়, বৃতি চোখে দেখা যায় না, সে রজনীগন্ধাটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। আর এখানে একটু বক্স করে আছে দেখো, সহবাসী উদ্ভিদ, ভিন্নবাসী উদ্ভিদ, মিশ্র। সহবাসী হচ্ছে লাউ কুমড়ো, ভিন্নবাসী উদ্ভিদ হচ্ছে পেঁপে তাল, মিশ্রবাসী হচ্ছে আম। সমাঙ্গ ফুল, যার প্রত্যেকটা অঙ্গ সমান। অসমাঙ্গ ফুল এর উদাহরণগুলো খুব পড়বে, বহু প্রতিসম, এক প্রতিসম, অপ্রতিসম। হ্যাঁ, একটুখানি বলি, এক প্রতিসম মানে কি? কেন্দ্র বরাবর একটা ফুলের এই যে কেন্দ্র বরাবর যদি কাটা যায় না, তাহলে দেখো দুটো খণ্ডক সমান, এটা হচ্ছে এক প্রতিসম। বহু প্রতিসম কি? দেখো এটা একটা নয়নতারা ফুলের ছবি, এই ফুলের যেভাবে হোক কাটো, এইখানে কাটবো, এইখানে কাটবো, এইদিকে যেদিকে হোক কাটো, একই সমান খণ্ড পাওয়া যায়, তাই বহু প্রতিসম মানে প্রতিসমটা তা বহু। অপ্রতিসম কি না, কোনোভাবে কাটলে সমান কিছু পাওয়া যায় না, এটা অপ্রতিসম ফুল। আচ্ছা, পুষ্পপুট, পেরিয়ান্থ। আচ্ছা, পেরিয়ান্থের পাশাপাশি আরেকটা দেখবে অপর দিকে হচ্ছে থ্যালামাস। হ্যাঁ, পুষ্পাক্ষ। এই টার্মগুলো তোমরা খুব পড়বে। এই ফুলগুলো বললাম। আরেকটা দেখবে স্ট্যামিনোড কোথায় দেখতে পাওয়া যায়? সর্বজয়ার ক্যাসিয়া ফুলে। স্ট্যামিনোড কিছু জিনিসটা কি? স্ট্যামিনোড জিনিসটা হলো কোনো কোনো ফুলের পুংকেশ্বর সক্রিয়, পরাগধানী থাকে না, তাই জন্য এরা বন্ধা হয়। হ্যাঁ,
পুংকেশর ভালো সুন্দর আছে, কিন্তু পরাগধানী নেই। তাই পরাগধানী না থাকলে কি করে নতুন একটা ফল তৈরি করবে? নিশ্চয়ই পারবে না। আচ্ছা, এটা পড়লে এরপর দেখো উদাহরণ পড়ার পর আরেকটা জিনিস তোমরা এই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে পড়বে, সেটা হলো পরাগযোগ। কোন প্রাণী কোন গাছে পরাগযোগের জন্য গুরুত্বপূর্ণ, এই বক্সটা একটু সুন্দর করে পড়ে নেবে। সিম্পল, আমি ক্লাস 10-এর সহায়িকা, হ্যাঁ, একটা কোনো ভজঘট কোনো বই না, যে বইটা প্রতিটা দোকানে পাওয়া যায় পশ্চিমবঙ্গের, সেই বইটা থেকেই আমি পড়ি। দেখো পেজ নাম্বার যদি বলতে চাই হচ্ছে 254 পেজ। হ্যাঁ, পরাগযোগটা ভালোভাবে পড়বে। আর কি পড়বে? নিষেক প্রক্রিয়াটা একটু ভালো করে বুঝবে। নিষেক প্রক্রিয়া, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। এই যে দুবার কিন্তু নিষেক হয় সপুষ্পক উদ্ভিদের, মুক্তবীজী সপুষ্পক উদ্ভিদের দুবার করে নিষেক হয়। প্রথমবার একটা নিষেক হয়, সেই নিষেকে কি হয়, দুটো মেরু নিউক্লিয়াসের সহযোগে একটা নির্মিত নিউক্লিয়াস গঠিত হয়, আর নির্মিত নিউক্লিয়াসটা একটি পুং গ্যামেটের সাথে নিষেক করে হয় শস্য নিউক্লিয়াস। শস্য নিউক্লিয়াসের কাজ কি? শস্য নিউক্লিয়াসের কাজ হলো ভ্রূণের দেহে পুষ্টি সরবরাহ করা। আর একটা নিষেক হয়, সেটা থেকেই আমাদের নতুন ফল তৈরি হয়। ফল তৈরি হবার পর কোন অংশে রূপান্তরিত হয়? ডিম্বাশয় হয় ফলে, ডিম্বক হয় বীজে, হ্যাঁ, ডিম্বাণু হয় ভ্রূণে। আর এই যে ডিম্বকের যে গঠন, হ্যাঁ, কোথায় কিভাবে নিষেক ঘটছে আমি দেখতে পাচ্ছি না, তোমাদেরকে বলে দিই। 3 ধরনের থাকে, একটা হচ্ছে মেসোগ্যামি, পোরোগ্যামি আর চ্যালাজোগ্যামি। পোরোগ্যামি, হ্যাঁ পেয়ে গেছি। পোরোগ্যামিটা কি দেখো, পোরোগ্যামিটা হলো ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে যাবে, আর ডিম্বক এই যে মূলের মধ্য দিয়ে যাবে চ্যালাজোগ্যামি, আর মেসোগ্যামিটা হচ্ছে ডিম্বক ত্বকের মধ্য দিয়ে যাবে। মেসোগ্যামি হচ্ছে লাউ কুমড়ো, চ্যালাজোগ্যামি হচ্ছে ঝাউ ওয়াটনাট, আর পেরোগ্যামিটা হচ্ছে এই যে দেখো লিলি আর মোটর। এগুলো একটু পড়বে। আর পড়বে গেইটেনোগ্যামি, জেনোগ্যামি, অ্যালোগ্যামি, এইসব টার্মগুলো, হ্যাঁ, এই টার্মগুলোর কি বলতে চায় আর এদের উদাহরণ। ব্যাস, আর একটু বললাম যে এই যে গঠন, হ্যাঁ, এই গঠনটা তোমরা একবার দেখে নিতে পারো। দেখো এটা হচ্ছে একটা ভ্রূণস্থলীর গঠন, এর ওপরে 3টে কোষ রয়েছে, এটা হচ্ছে প্রতিপাদ কোষ সমষ্টি। এখানে দুটো মেরু নিউক্লিয়াস রয়েছে। দেখো মেরু নিউক্লিয়াসটা যখনই এই যে এন, এটা যখনই জোট বাঁধবে সেটা নির্মিত নিউক্লিয়াস হবে। নির্মিত নিউক্লিয়াসটা হবে 2N। হ্যাঁ, এই নির্মিত নিউক্লিয়াসই একমাত্র ভ্রূণস্থলীর মধ্যে 2N আছে, বাকি সবকটা N। নিচে দেখো ডিম্বাণু আছে N, আর দুটো সহকারী কোষ আছে। এই যে ভ্রূণস্থলীর মধ্যে এই যে ডিম্বাণু এবং দুটো সহকারী কোষ, এই 3টে কোষ নিয়ে কিন্তু গঠিত হয় গর্ভযন্ত্র বা এর অ্যাপারেটাস। আমি কিছু খুঁজে পাচ্ছি না, জানো তো, কোথায় আছে গর্ভযন্ত্রটা? আমি পড়লাম, হ্যাঁ পেয়ে গেছি, গর্ভযন্ত্র। এই যে দেখো আমি ছোট ছোট করে আঁকছিলাম পড়তে পড়তে। এই যে দেখতে পেয়েছো দুটো সহকারী কোষ, আর তার মধ্যে ডিম্বাণুকে মিলে হলো গর্ভযন্ত্র। এই যে দুটো সহকারী কোষ আর ডিম্বাণু, এই যে গর্ভযন্ত্র। হ্যাঁ, এগুলো পড়বে, খুব ভালোভাবে বুঝে দিলাম। আর এই যে পরাগযোগ, ওই যে বললাম কোন বায়ু পরাগ, জলপরাগ, পতঙ্গ পরাগ, হিসাব হেনাতানা অনেক, এটা হাইড্রোফিলি। হ্যাঁ, 2000 আগের বছর, হ্যাঁ আমি যেটা প্রথম দিলাম 2024 সালে পরাগ, এই জলপরাগ নিয়ে একটা প্রশ্ন এসেছিল। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা দাঁড়াও আনি, আগের বছর না, 2023 সালে। হ্যাঁ, 23 সালের যে আমার কালেকশনের কোয়েশ্চেন আছে, সেই 23 সালে দেখো 28 নম্বরের আছে কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়। হাইড্রোফিলি মানে কি? জল পরাগী। হ্যাঁ, যে জলের মাধ্যমে পরাগযোগ। দেখো উদ্ভিদের নাম দেয়নি, বিজ্ঞানসম্মত নাম দিয়েছে হাইড্রিলা, পাইনাস, ওরাইজা, নিলাম্বু। তাহলে উত্তর হবে হাইড্রিলা, এটা হচ্ছে পাতা শ্যাওলা। তাহলে দেখতে পাচ্ছ তো, উদ্ভিদের নাম ছাড়াও তোমাদের কিন্তু সাইন্টিফিক নেমগুলো অল্প বিস্তর দেখতে হবে। এখান থেকে কি সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, পাতা শ্যাওলা। ঠিক এইখানে দেখো জল দ্বারা পরাগযোগ হাইড্রোফিলি প্রদর্শন করে কে কে? পাতা শ্যাওলা, পাতাঝাজি, সেরাটুলাম। তাহলে দেখো এই বইটা ছাড়াও তোমাদের একটু সাইন্টিফিক নামগুলো পড়ে নিতে হবে। চলো কি পড়ি এরপর দেখি। 3:45 মতো বাজে, আকাশ পুরো কালো হয়ে চলে এলো। আমাকে অনেকবার কমেন্ট করেছো, কি নাম, দ্য স্পটলাইট সেন্সেশন। তুমি বারবার বলছো যে দিদি তুমি এটা দেবে বললে, ওটা দেবে বললে, কখন দেবে? আসলে কি বলতো, নিজের পড়া সামলে না একটু চাপ হয়ে যায়। হ্যাঁ, তারপরেও আরও শুধু পড়া তো নয়, অনেক কিছু, ওই জন্যই আমার একটু দিতে দেরি হয়। তো মাথায় থাকছে না, আমি সবই নোট ডাউন করে রাখি তোমাদের কমেন্ট, তোমরা কী কী জানতে চাইছো আমার থেকে সেইগুলো। আর সেন্টেন্স কমপ্লিশনের ব্যাপারটা তুমি জানতে চাইছো, ওটা কি? ওটা অ্যাকচুয়ালি হলো তোমাদের নলেজ কতটা কি সেটা জানার জন্য সেন্টেন্স কমপ্লিশন। সেটা একটা ওয়ার্ড দিয়ে হতে পারে, একটা ফ্রেজ দিয়ে হতে পারে। একটা সেন্টেন্স দেবে, সেই সেন্টেন্সের মাঝখানে একটা শূন্যস্থান থাকবে, ব্ল্যাঙ্ক একটা পোর্শন থাকবে।
আর 4টে অপশন থাকবে। সেই অপশনগুলো একটা ওয়ার্ড হতে পারে, কোনো ভার্বের ফর্ম হতে পারে, বা কোনো একটা ধরো ইন দ্য রুম, অ্যাট দ্য রুম, এরকম হতে পারে, এইরকম বিভিন্ন রকম হতে পারে। সেটা তোমাদের কমপ্লিট করতে হবে। এই যে কমপ্লিট করতে হবে, তাই জন্যই লেখা সেন্টেন্স কমপ্লিশন। তো আমার কাছে এসপি বক্সির একটা বই আছে, যার মলারটা প্রায় শেষের পথে। এসপি বক্সি বইটা থেকেই আমি সেন্টেন্স কমপ্লিশন আমি কিছু করছিলাম। তোমার কথা মনে হলো যে আমাকে এই কমেন্টটা করেছো। প্রচুর বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, পুরো অন্ধকার, আমার কথা শুনতে পাচ্ছি না জানি না, অঝরে বৃষ্টি হচ্ছে। এই যে সেন্টেন্স কমপ্লিশন আমি খুলেছি, প্রথম 5টা আমি তোমাদেরকে জাস্ট বোঝাচ্ছি। সব এখানে অনেক আছে, বুঝলে তো? দেখো এখানে কত আছে, এই এক্সারসাইজ এ, এটা বি, এটা সি, এরকম করে করে প্রচুর কিছু আছে। এত কি করে বলবো। প্রথম 5টা দেখো, দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। ধীরে ধীরে লবণটা স্প্রেড করার জন্য এই ব্রিজটার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু কোন ওয়ার্ডটা যাবে এখানে? স্পয়েলড মানেও কিন্তু ধীরে ধীরে অবক্ষয়ের দিকে যাওয়া, র্যাভেজড মানে ক্ষয় হওয়া, ডিমোলিশড মানে ক্ষয় হওয়া, এরোডেড মানে ক্ষয় হওয়া। এখানে এর মধ্যেও একটু ফারাক আছে, 4টে ওয়ার্ড যখন একই মিনিং। দেখো গ্র্যাজুয়ালি, এই শব্দটা কি? গ্র্যাজুয়ালি শব্দটা হলো ধীরে ধীরে ক্ষয় হওয়া। হ্যাঁ, একটা ব্রিজ বহু দিন ধরে তার লবণের কারণে, মানে নুনের যে এফেক্ট আছে সেই এফেক্টের কারণে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। তো এখানে এরডেড মানেই কিন্তু একমাত্র ধীরে ধীরে ক্ষয় হওয়া, বাকি এইগুলো কিন্তু একেবারে ক্ষয় হওয়া, মানে কোনো বাড়ি ধসে যাওয়া, কোনো নদীর পার ধ্বংস হওয়া, এগুলো হচ্ছে একেবারে। কিন্তু এই মানেটা হচ্ছে ধীরে ধীরে, এরডেড। তো এই জন্য আমরা এই এরডেডটাকে বাঁচবো। আমি আর বেশি সবগুলো দেখালাম না, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটাতে, আমার আপলোড করতে প্রবলেম হবে। তো বাকিগুলো আমি এখন সলভ করে নিচ্ছি, তার মধ্যে কিছু পারছি আর কিছু পারছি না। যেগুলো পারছি না সেগুলো আমি গুগল সার্চ করে বা যেভাবে হোক আনসারটা দেখে নিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। তোমাদের কমেন্টের কিছু উত্তর দিতে পেরেছি, বাকিগুলো নেক্সট ভিডিওতে দেব। এছাড়াও তোমরা এই ভিডিওতেও কমেন্ট করতে থাকো, আমি অ্যান্সার দেবো। আর নেক্সট ভিডিওতে আমি যা যা পড়বো, এই ফাইনাল রিভিশনের কথা বলছি, সেই সব প্রত্যেকটা টপিক যেগুলো আমি পড়বো সেগুলোর আমি ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন শেয়ার করব। টাটা।